আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, মুহুর্মুহু ড্রোন হামলার পর মস্কোর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা। এরপর জানাবো, একদিনে 4 দেশে হামলা ইসরায়েলের। এদিকে একাধিক বিস্ফোরণে কাঁপল সুদান, ভয়াবহ আগুন। এরপর জানাবো, সামরিক বাহিনীর 30% কর্মকর্তাকে ছাঁটাই করেছে ট্রাম্প, মহাবিপদে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলে হামলার পর হুথিদের অভিনন্দন জানালেন ওমানের গ্র্যান্ড মুফতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। মুহুর্মুহু ড্রোন হামলার পর মস্কোর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা। টানা 2 রাত ধরে মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াসিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর 4টি বিমানবন্দরের সবগুলোই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কোর পাশাপাশি পেনজা এবং ভেরোনেজ সহ অন্যান্য রাশিয়ান শহরের গভর্নররাও বলেছেন, মঙ্গলবার রাতে তাদের এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ান সামরিক ব্লগারদের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে মস্কোর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টের জানালা ড্রোন হামলায় ভেঙে গেছে। টানা দ্বিতীয় রাতের মতো রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার খবর দিল। এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর 26টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে খার্কিভের মেয়র দাবি করেছেন, রাশিয়াও রাতে তার শহরে এবং কিয়েভে আশপাশে ড্রোন হামলা চালিয়েছে। 3 বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর কিয়েভ মস্কোর উপর বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে তাদের সবচেয়ে বড় ড্রোন হামলায় 3 জন নিহত হয়। একদিনে 4 দেশে হামলা চালালো ইসরায়েল। একদিনে 4 দেশে হামলা চালালো দখলদার ইসরায়েল। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থাটির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত 54 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া ইসরায়েল একই দিনে ইয়েমেনে, লেবানন এবং সিরিয়ায়ও বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বন্দর নগরী হেদাইদা অন্তত 30টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 2 জন নিহত ও 40 জনের বেশি আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে গত রবিবার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা আর হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রবিবার গাজায় হামলা বাড়ানোর বিষয়ে বৈঠকে বসে। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। একাধিক বিস্ফোরণে কাঁপল সুদান, ভয়াবহ আগুন। সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে দেশটির আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সোরা ড্রোন জ্বালানি ডিপোতে আঘাত হানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে চলমান গৃহযুদ্ধ 3য় দিনের মতো শান্ত শহরটিকে কাঁপিয়ে তুলেছে। ধোঁয়ার কালো কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে দেশের প্রধান সামরিক বন্দরের আশপাশের এলাকা থেকে। বাসিন্দাদের মতে এটি RSF এর ড্রোন হামলা ছিল। তারা শহরের জ্বালানি ডিপো, বিমান ঘাঁটি ও বন্দরের আশপাশকে লক্ষ্যবস্তু করেছে। সুদানের সেনাবাহিনী এবং RSF এর মধ্যে সংঘাত বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে। রোববার থেকে শুরু হওয়া লোহিত সাগর উপকূলীয় শহরে এই আক্রমণ যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। রোববার দেশটির একমাত্র কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এরপর সোমবার শহরের জ্বালানি ডিপোকে লক্ষ্য করে চালানো হয় হামলা। উভয় হামলায় RSF-কে দায়ী করে সামরিক সূত্র আরও জানিয়েছে, সেনাবাহিনী RSF নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে একটি বিমান এবং অস্ত্র ডিপো ধ্বংস করেছে। এরপরই এই হামলাগুলো করা হয়, যদিও হামলার দায় স্বীকার করেনি RSF।
সামরিক বাহিনীর 30% কর্মকর্তাকে ছাঁটাই করছে ট্রাম্প। এবার সামরিক বাহিনীর আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনীর 30% কর্মকর্তাকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে তারা সবাই 4 তারকা জেনারেল পদমর্যাদার। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দেন হেগসেথ, খবর রয়টার্সের। ইসরায়েলে হামলার পর হুতিদের অভিনন্দন জানালেন ওমানের গ্র্যান্ড মুফতি। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। রোববার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল খলিলি বলেন, আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের, যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমন পীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন। তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ, উত্তেজনার মধ্যে যুদ্ধ জাহাজ পাঠালো পাকিস্তানে। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরও এক ভয়ানক দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি। তুরস্কের একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে, যা ভারতের জন্য ব্যাপক কূটনৈতিক ও সামরিক উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টিসিজি বুকাদা করাচি বন্দরে নোঙর করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, করাচি বন্দরে তুরস্কের যুদ্ধ জাহাজ ভেড়ার ঘটনাকে পাকিস্তান দুদেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ বলেও ভারত এতে সন্তুষ্ট নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপে ভারত উদ্বিগ্ন। খবরে বলা হয়, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দিনের পুরনো হলেও এই জাহাজের আগমন এমন এক সময়ে ঘটল যখন পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান নৌবাহিনীর ডিরেক্টরেট জেনারেল পাবলিক রিলেশনস জানিয়েছে, করাচি বন্দরের কাছে পৌঁছানোর পর তুর্কি যুদ্ধ জাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কয়েকদিন করাচি বন্দরে অবস্থানকালে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ কার্যক্রম ও অনুশীলনে অংশ নেবেন। এই সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও সামুদ্রিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে দুপক্ষ। গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলো পাকিস্তানের সাবমেরিন আপগ্রেড প্রকল্পে সহায়তা করেছে। পাশাপাশি ড্রোন সহ নানান ধরনের সামরিক সরঞ্জাম পাকিস্তানে সরবরাহ করেছে তুরস্ক। এছাড়া দুদেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নামের একটি যৌথ মহড়া, যেখানে উভয় দেশের বিশেষ বাহিনী অংশ নেয়। তবে সম্প্রতি করাচিতে তুরস্কের সামরিক বিমান অবতরণের পর দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তুরস্ক পাকিস্তানে অস্ত্র সরবরাহ করছে, যদিও তুরস্ক এই দাবি অস্বীকার করে বলেছে তাদের সামরিক বিমানের পাকিস্তানে অবতরণ ছিল কেবল জ্বালানি গ্রহণের জন্য। অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন। ভারতের দিক থেকে বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে এমন এক সময় যখন পহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগে ভারত কড়া অবস্থান নিয়েছে। ইতোমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে। এই প্রেক্ষাপটে করাচি বন্দরে তুর্কি যুদ্ধ জাহাজের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।